হার দিয়ে শুরু হলো বাংলাদেশের সুপার 8 পর্ব। বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন কাভার ড্রাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান, আমার আজকের অতিথি সাবেক জাতীয় ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ রাকিব। যেটা আসলে এক্সপেক্টেড ছিল এক হিসাবে, আমরা যতই বাংলাদেশের সমর্থন করি না কেন, অস্ট্রেলিয়া আসলে মাইটি অস্ট্রেলিয়া, তাদেরকে এই নামেই ডাকা হয় এবং তারা সেটার প্রমাণ দিয়েই ছাড়লো। হ্যাঁ, অফকোর্স, যদিও আমরা মনে করেছিলাম যে অস্ট্রেলিয়ার সাথে আমাদের ওরা র্যাঙ্কিংয়ের দিক থেকে বলেন বা যদি আমরা দুইটা টিমের যদি ইকুয়েশন যদি দেখি, তাহলে বিশ্বকাপ রেকর্ড যদি দেখি, বিশ্বকাপ রেকর্ড যদি দেখি তাহলে 6টা-4টা কিন্তু। তো সেক্ষেত্রে হ্যাঁ, তারপরেও বাংলাদেশের এখনকার যে পারফরমেন্স, তাতে সেকেন্ড রাউন্ডের চিন্তা ছিল যে তারা হয়তো একটু আউটলেট ক্রিকেট খেলবে, ভয়ডরহীন ক্রিকেট খেলবে। বাট এর মধ্যেও কিছু জিনিস আছে, পরাজয়ের মধ্যেও কিছু পজিটিভ জিনিস আছে, যে শান্ত রানে ফেরা, তৌহিদের আবার রানে ফেরা। বাট আবার একদিক দিয়ে ভীতু যে বলারদের নিয়ে আমরা এত স্বপ্ন দেখেছি, এখনকার ট্রু উইকেটে তাদের আসল চিত্রটা ফুটে উঠেছে। দেখেন, একটা বিষয় বোধহয় সামনে চলেই এলো যে যুক্তরাষ্ট্রের উইকেটগুলো বাংলাদেশের জন্য যে আশীর্বাদ ছিল, বিকজ তখন ওখানে ব্যাটাররা আসলে দিন শেষে অজুহাত যদি তারা দিতে চান ওখানকার উইকেট খারাপ বলে রান খারাপ হচ্ছে এরকম, এখন তো আর কোনো অজুহাত দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, এখন উইকেটে যেহেতু ভালো হচ্ছে, সেক্ষেত্রে বলাররা যেহেতু সেখান থেকে খুব বেশি আপনার মানে ইউএসের উইকেটের তুলনায় যে সুযোগ সুবিধাটা যেটা পেয়েছিল, সেটা তো এখন ওরকম ওই জিনিসটা পাচ্ছে না। বাট ব্যাটে বলে তো বল আসছে, তাতে তো টপ অর্ডার ব্যাটসম্যানরা তো একটু রান যদিও আপনি স্কোরবোর্ডে না দেন, সেক্ষেত্রে তো আপনি ফাইট ব্যাক করতে পারবেন না মাইটি অস্ট্রেলিয়ার সাথে। অ্যাটলিস্ট এখানে তো অন্য কোনো টিমের সাথে কিন্তু আপনি পারবেন না। তো আপনার মেসেজটা আমরা চাচ্ছিলাম যে আপনি আমাদের কিন্তু আসলে টি-20 এই সুপার 8-এ এই বিশ্বকাপে আমাদের কিন্তু এখন হারানোর কোনো কিছু নাই। আমরা এখন চাচ্ছিলাম যে আমরা ভয়ডরহীন ক্রিকেটটা খেলি, আমরা যে জিনিসটা করতে পারি না সেটাও আমরা করি। এর মধ্যেও অনেক পজিটিভ জিনিস আছে, রিশাদকে একটু উপরে পাঠানো, অ্যাটলিস্ট ওই সাহসটুকু তো বাংলাদেশ দেখাচ্ছে যে রিশাদ যদি এখানে 10-12টা বল যদি সে একটা ক্লিক করতে পারো, 30-40-এর একটা ক্যামো ইনিংস যদি খেলতে পারতো, তাহলে এই যে আমাদের 30 রানের যে গ্যাপ, যেখানে আমরা আশা করছিলাম যে 170 বা 75, সেখানে কিন্তু এই জিনিসটা কিন্তু তখন আমরা অনেক কাজে নিতে পারতাম। তখন কি হতো, আজকে যে ডিএলএসটা হতো 28 রানের না জায়গায় মেবি এই ডিএলএসে আমরাও ম্যাচ জিতে যেতে পারতাম, মানে তখন টাফ কল হয়ে যেত। হ্যাঁ, আসলে রেজাল্টের পরে তো আমরা অনেক কথা বলি, আমরা অনেক কথা করতে বলি, ইফস বাটস সেই, বাট দিন শেষে কিন্তু বাংলাদেশ কিন্তু খুব ভালো যে ক্রিকেট খেলছে তা কিন্তু না। আমরা যে উইকেটের কথা বলছিলাম, সেই উইকেটের আসলে বৈপরীত্যটা কেমন সেটা বোধহয় একটা উদাহরণ দিলেই যথেষ্ট। আজকে মুস্তাফিজ 2 ওভারে 23 রান দিয়েছেন, অথচ যে মুস্তাফিজ এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেটার ইকোনমি বোলারদের লিস্টে ছিলেন। হ্যাঁ, নট অনলি মুস্তাফিজ, তাসকিনকেও আপনি যদি দেখেন একই অবস্থায় দেখবেন। এখানে রিশাদ শুধুমাত্র বল একটু থেমে আসছে, টার্ন করছে, তাতে সে সফল হয়েছে। আর শেখ মাহাদি উইকেট না পেলেও 4 ওভার কমপ্লিট করেছে 22 রান। এক্স্যাক্টলি। এর আবার আরেকটা মেসেজ কিন্তু সব থেকে খুব অবাক লেগেছে যে 10 ওভার ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া 11 ওভারের মতন, সেক্ষেত্রে কিন্তু সাকিব আল হাসান কিন্তু তখন একটা ওভারও বল করেননি। তো এইটা মেসেজটা কি, যে যেখানে সাকিব ওপেন করতো লেফট আর্ম স্পিন, সেখানে আপনি 6 ওভারে হয়তো আপনি পাওয়ার প্লেতে তাকে এই রিস্ক নিচ্ছেন না, বাট তারপরে তো অ্যাটলিস্ট আপনাকে 1-2 ওভার তো তাকে করবেন, বিকজ পরের দিকে সেকেন্ড ডিসপ্লে কিন্তু আপনি তাসকিনকে আনার এখানে কোনো একটা ভিতরের জিনিস আছে, হয়তো শারীরিকভাবে সেই সাড়াটা দিচ্ছেন না, ফর্মে নেই, বিষয়টা এদিকেই যাবে। এবং আজকে দেখবেন ব্যাটিংটাও আনকমফোর্টেবল ছিলেন, 8 রান করেছেন কিন্তু খুবই আনকমফোর্টেবল ব্যাটিং করেছেন। হ্যাঁ, মানে সাকিবের মতো যে সাকিবটাকে আমরা নেদারল্যান্ডের সাথে দেখেছি, মনে হচ্ছিল না যে খুব বেশি কমফোর্টেবল, শর্টসগুলির মধ্যেও খুব বেশি অত ওরকম কমফোর্ট জোনে নাই, বা কমফোর্ট শট খেলতেও পারছে না, শর্ট সিলেকশনে একটু সমস্যা হচ্ছে, যে বলটা পুল করার কথা সেটা কাভারে ঠেলে দিয়ে দিচ্ছে, বল চলে যাচ্ছে রাইজিংয়ে, সে সব কিছু মিলে একটু এলোমেলো, যে জায়গাটা রান হওয়ার কথা। প্লাস প্যাট কামিন্স আইসিসি রেয়ার অফ দি প্লেয়ার হয়েছে, যে সে তার এখন আলটিমেটলি তার বৃহস্পতি তুঙ্গে আজকে সকালবেলা যে ট্রফিটা পেলো, তার রেজাল্টটা কিন্তু আলটিমেটলি হ্যাট্রিক দিয়ে দিল। তো সব কিছু মিলে আসলে মাঝে মাঝে আমার খুব জানতে ইচ্ছা করে যে ওদের যেরকম কনসিস্টেন্সি ওদের ফরে থাকে, আমাদের এরকম কনসিস্টেন্সি ফরে পজিটিভ জিনিসটা থাকে না কেন রেজাল্টের দিক থেকে? এই জিনিসটা আসলে খুব একটু মাঝে মাঝে আমার মানে ব্যাক অফ দ্য মাইন্ডে একটু নাড়া দেয়। এর জন্য অস্ট্রেলিয়ার সঙ্গে অনেক লম্বা সেশন লাগবে,
কারণ অস্ট্রেলিয়া আসলে এমনি তো শক্তিশালী দল ঠিকই আছে, আর বিশ্বকাপ আসলেই যেন বিষয়টা অন্যরকম হয়ে যায়। প্যাট কামিন্স কিন্তু কিছুদিন আগে অধিনায়কও ছিলেন, তিনি বিভিন্ন ফরম্যাটে অধিনায়কত্ব করেছেন। আবার দেখেন মানে অনেক সময় আমাদের দেশে বা এই পার্ট অফ দ্য ওয়ার্ল্ড মানে উপমহাদেশে আমরা দেখি যে অধিনায়কত্ব চেঞ্জ হলে দলের মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়। এরা অস্ট্রেলিয়া কিন্তু ট্রু প্রফেশনাল একদমই। এবং আপনি আরেকটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে ডেভিড ওয়ার্নার প্রথম ইয়েতে একটা 50 করেছে এবং আজকে একটা 50 করলো, মাঝখানে কিন্তু তার কোনো রান নাই, কিন্তু তাকে কিন্তু আলটিমেটলি ওই মেসেজটা দেওয়া হচ্ছে না যে তুমি কিন্তু আউট অফ দি, তুমি বসে পড়বা, তোমার জায়গায় আরেকজন হবে, তা কিন্তু না। বাট আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, সৌম্য ফেল করছে, বসে পড়ছে, দেন আবার তানজিম সাকিব ওই একই একটা রান করলো, 2টা ম্যাচ 3টা ম্যাচ আবার খারাপ, লিটন দাস কনসিস্টেন্সি খারাপ করেই যাচ্ছে, কোনো কিছুই নাই। এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব দিক থেকে যে চাপ বা তুমি যেভাবে আমরা বলি আর কি, ওদের কিন্তু আসলে ড্রেসিং রুমের মধ্যে কিন্তু এই মেসেজগুলি যায়ই না, যাওয়ার কথা না। ম্যাক্সওয়েল আপনি দেখেন কোনো রান নাই, কোনো কিছুতেই নাই, না ফিল্ডিংয়ে কন্ট্রিবিউট করছে, আজকে মনে হয় একটা উইকেট পেয়েছে এবং 2টা 6 আজকে মেরেছে, বাট অন্য ফুল টুর্নামেন্টে কিন্তু ম্যাক্সওয়েলের ধারে কাছেও নাই। আমি বলবো যে বিশ্বকাপের পরে ইন্ডিয়ার একটা সিরিজের সাথে তারপরে একটা 100 মেরেছিল, তারপরে কিন্তু আবার নাই। তো তার মানে কিন্তু তাদের কিন্তু ছুঁড়ে ফেলা দেওয়া হচ্ছে না, খুব সম্ভবত পেন্ডিং আছে। এক্স্যাক্টলি। এখন কবে যে ওর ম্যাচটা খেলবে এবং কোন উইকেটে খেলবে, কার সাথে খেলবে, সেটা শুধু এখন দেখার বিষয়। সেটাই। এবং আপনি যে কথা বলছেন, এখন আমাদের সাথে পার্থক্যের একটা বড় বিষয় কি দেখেন, আমরা যাদের কথা ঘুমিয়ে থাকা বলছি, এই ম্যাক্সওয়েল ঘুমিয়ে আছে, বা ওয়ার্নার একটা করেছিল আজকে একটা করলো, তারা আবার ফর্মে ফিরলো, বাংলাদেশ ঘুরিয়ে ফিরে খেলুক, কিন্তু যাদের উপর আস্থা রাখা হয়, আপনি যদি লিটনের কথা বলেন, কিন্তু ফ্ল্যাট কলে খেলছেন, কিন্তু আপনি ইনিংস বিল্ড আপ, আমরা অনেক সময় মেনে নিচ্ছি যে শুরুতে একটু টাইম নিচ্ছেন, ইনিংস বিল্ড আপ করেন, কিন্তু পরে আর পুষিয়ে দেওয়া হয় না। তো তাহলে কি দাঁড়ালো? আজকে একটা জিনিস কিন্তু একটু অন্যরকম লেগেছে, যেমন ধরেন আপনার তানজিম সাকিব আউট হয়েছে, প্লে ডাউন হয়েছে, পরে কিন্তু 52 রানের একটা সুন্দর একটা পার্টনারশিপ হয়েছে এবং 6 ওভারে, হ্যাঁ ভালোই কিন্তু একটা শান্তর সাথে শান্ত রানে ফিরেছে। লিটনও একটু ধরে খেলছে, কারণ লিটন যদি একটু সেট হয় তাহলে হয়তো ও 20 বলে যদি 16 করে, পরের 20 বলে কিন্তু 40 করার মতন ক্যাপাবিলিটি ওর আছে। কেন যে হচ্ছে না একমাত্র লিটন বুঝতে পারবে, এবং এইটা কিন্তু এই ব্যাট প্যাচটা তাকেই উত্তরণ করতে পারবে। বিশ্বের যত বড় বড় ক্রিকেটার আছে তাদের ব্যাট প্যাচটা যায়, আলটিমেটলি কিন্তু কোচরা ঠিক করে দেয় না, কোচরা হয়তো বাতলিয়ে দেয় যে তোমার এইটা করলে হয়তো এইটা হবে, আলটিমেটলি এক্সিকিউশনটা করতে হবে কিন্তু প্লেয়ারদের। সো লিটনদের যে ডিফারেন্সটা কোনটা, ওরা ঠিক হতে 3 থেকে 4টা ম্যাচ নেয়, আমরা নেই হলো 10টা ম্যাচ, এই হলো ডিফারেন্স। একটা বিষয় আসলে একটু ইনডেপথ আলাপ করতে চাই, যে পার্থক্যটা কি এখানে, আপনি যদি দেখেন বাংলাদেশের অল্প সময়ের জন্য খণ্ডকালীন বিভিন্ন সময় মনোবিদদের সঙ্গে কাজ করানো হয়, কিন্তু আমার কাছে টোটাল অবজারভেশন সবসময় মনে হয় বাংলাদেশের ক্রিকেটারদের নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে পার্টটা বা রিকভার করার পার্টটা, এখানে সবচেয়ে বড় বাধা কিন্তু মানসিক মনস্তত্ত্ব। এটা সব থেকে বড় একটা কারণ আমাদের এখানে। তাহলে কি এটা করা যায় যে আমরা কোচিং স্টাফদের তো থ্রু আউট দ্য ইয়ার রাখি, মানে ওয়াই নট সাইকোলজিস্ট? দেখেন, এটা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সাইকোলজিস্ট রাখে নাই বা মনোবিদ রাখে নাই তা কিন্তু না, কানাডার থেকেও কিন্তু এসছে, কিন্তু খণ্ডকালীন অল্প সময় কাজ করে গেছে। এটার একটা ব্যাপার আছে, বিকজ আপনি কতদিনের মধ্যে এটা করবেন, এটা হলো ডায়েটিশিয়ানের মতন। আপনি একটা ডায়েটিশিয়ান একটা প্রেসক্রিপশন দিয়ে দিল এবং এটার জন্য 3-4 মাস সময় লাগবে, এটা আপনাকে ফলো করতে হবে, তার রেজাল্টটা কিন্তু আপনি 3-4 মাস করবেন। আপনি 10 জন লোকের মধ্যে দিলে 3 জন লোক দেখবেন যেটা ফলো করে রেজাল্ট পাচ্ছে, বাদ বাকিটা কিন্তু মাঝখানে যে ছেড়ে দিচ্ছে। এরকমও কিন্তু আমাদের যে হচ্ছে না তা কিন্তু না, কারণ আমরা তো খুব অধৈর্য একটা মানে জাতিগতভাবে একটু অধৈর্য টাইপের ব্যাপার স্যাপার, এবং আমরা খুবই স্বল্প সংখ্যক পার্সেন্টেজ, খুবই কম যে আমরা ধৈর্যশীলভাবে কাজ করি। আমাদের এইটা প্রতিফলন কিন্তু আমাদের মাঠেও হয়, আমাদের ব্যক্তি জীবনেও হচ্ছে, আমাদের অন্যান্য সেক্টরে কিন্তু তাই হচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি অনেক জিনিস পেতে চাই এবং এর জন্য আমাদের যে একটু সময় দেওয়া দরকার, এবং ওই লক্ষ্যটাও কিন্তু আমাদের স্থির করা হয় না। আমরা যে এখন 2026-এর যে ডাইরেক্টলি আমরা কোয়ালিফাই করলাম, এটা যেরকম আমাদের জন্য খুবই ভালো, বাট এটা অ্যাচিভ করার জন্য যে নেক্সট T20 ওয়ার্ল্ড কাপে আমাদের কি করতে হবে, আমাদের ঘরোয়া ক্রিকেটটা কি করতে হবে, কোন কোন প্লেয়ারদের নিয়ে আমাদের কাজ করতে হবে, কার কার ক্যাপাবিলিটি আছে, এটা নিয়ে একটু কাজ করতে হবে। এই দুই বছরে যদি আমরা ম্যাক্সিমাইজ যদি আমরা না করি, তাহলে আলটিমেটলি একই রকম জায়গায় ঘুরপাক খেতে থাকবে। একটা বড় ব্যাপার হচ্ছে সুপার 8-এ ওয়েস্ট ইন্ডিজে খেলা শুরু হওয়ার পর থেকেই
মানে যারা টি-20 সবচাইতে লুক্রেটিভ প্রোডাক্ট তারা সবাই রানে ফিরছে। আপনি ফিল সল্টের খেলা দেখেন, ডিককের খেলা দেখেন, আজকে ওয়ার্নার পার্টিতে জয়েন করলেন। হ্যাঁ, এবং এটি হওয়ার কথা, বিকজ টি-20-তে আপনার ব্যাটিং উইকেট দর্শকরা কিন্তু রান দেখতে আসে। তো এক পার্টের দর্শক ফার্স্ট হাফ উইকেট দেখেছে, বলারদের দিয়েছে, এখন রানের ফেরার দরকার এবং সামনে আরও মারাত্মক কিছু কিছু খেলা আছে, আজকে রাত্রেও আছে। তো সেক্ষেত্রে আপনি হয়তো যারা রান খরায় আছে তারাও রানে ফিরেছে এবং নট অনলি দ্যাট আমাদের শান্তও কিন্তু রানে ফিরেছে। সেটা আপনি শান্ত রানের ফেরার কথা বলছেন, কিন্তু শান্তর ওই ইনিংসটা ফাইনালি 41 রান 38 বলে, স্ট্রাইক রেট খুব লুক্রেটিভ না, ওখান থেকে আরেকটু ক্যারি করার কথা ছিল। মানে আমরা ওই ফিনিশিংটা দিতে পারি না, যেটা আপনি যদি অন্যদের যখন রানে ফেরে তারা কিন্তু সেটাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেটা ম্যাচে ইম্প্যাক্ট ফেলে। রাকিব, আমার যেটা ব্যক্তিগত ধারণা, আমরা আসলে কোন জায়গাটায় ফলো করব, আমরা কি স্ট্রাইক রেটে ফলো করব নাকি আমরা আমাদের বল অনুযায়ী কতটুকু আমাদের রান করতে হবে, আমাদের টোটাল রানটা করতে হবে, আমরা টি-20-তে কি ইন্ডিভিজুয়ালি খেলবো না দলীয়গতভাবে খেলবো। আপনার এখনকার যে খেলা হচ্ছে তাতে টি-20-তে আপনি দেখবেন যে একজন দুইজন রান করছে, আপনি ইউএসের ব্যাপারটাই দেখেন না কেন, আপনার গাউস কিন্তু 80 রান করেছে, তাতেও কিন্তু 188 রানের ইনিংসে 18 রানে কিন্তু ম্যাচটা হেরেছে। বাট আমার কথা হলো যে আমরা ওই মেসেজটা কিন্তু দিতে পারছি না, আমাদের ওই মেসেজটা দেওয়া দরকার। যেমন তারা কিন্তু যোগ্যতা দল হিসেবে সুপার এইটে খেলেছে, আমরাও এখন মনে করছি যে আমাদের ওরা কিন্তু কমপ্লিট প্যাকেজ ছিল, ওরা ব্যাটিংও করছে, বলাররাও রান করছে এবং টপ অর্ডাররাও কিন্তু রান করছে, সবাই কিন্তু ওরা মিলিতভাবে রান করছে। কিন্তু আমাদের দেখেন, আমাদের শুধু বলাররা সাপোর্ট দিয়ে যাচ্ছে, ব্যাটসম্যানরা কিন্তু ওইভাবে দিতে পারছে না। আবার এখন যদি আমরা চিন্তা করে থাকি যে এখন যে ট্রু উইকেট, এখন যে ব্যাটসম্যানরা যে বলারদের ডিফেন্ড করার জন্য যে একটা বিগ টোটাল আপনি একটা স্কোর বোর্ডে দিবেন, সেটাও কিন্তু আপনি দিতে পারছেন না। তাহলে মুস্তাফিজকে তো ডেফিনেটলি আমরা হয়তো দোষ দিচ্ছি যে, বা এখন বলছি যে লাস্ট 5টা ম্যাচের থেকে আজকে তো রিয়েল ব্যাপারটা উঠে আসলো, কিন্তু মুস্তাফিজের ব্যাপারে মুস্তাফিজ কিন্তু ট্রাই করেছে, আপনি দি ওয়ে হি বোল্ড, ও কিন্তু চেষ্টা করেছে বাউন্সার দেওয়ার, স্লোয়ার দেওয়ার, বাট কাজে লাগে। কেন কাজে লাগে? বিকজ ওই উইকেট থেকে ওই সাপোর্টটুকু আমরা পাচ্ছি, বোর্ডেও রানটা এনাফ না, সেটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। তবে আজকের দিনটা লেগ স্পিনারদের জন্য একটু স্মরণীয়। আপনি যদি অ্যাডাম জাম্পাকে দেখেন, 2টো উইকেট নিয়েছেন 24 রানে, বাংলাদেশ যে 2টো উইকেট ফেলেছে সেটা রিশাদ ফেলেছে। ফলে স্পিনাররা বোধহয় আস্তে আস্তে রোল প্লেটা শুরু করছেন, যেটা আমরা ইউএসএ পার্টে বা শুরুর দিকে কিন্তু শুধু পেস বোলিং ডমিনেশন দেখেছি। আপনি একটা জিনিস খেলবেন যে স্পটটা খুব ভালো ছিল, রিশাদের স্পটও কিন্তু খুব ভালো ছিল, বাট যারা আউট হয়েছে তাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ভালো ছিল না। সো আমি বলারকে ডেফিনেটলি ক্রেডিট দিব যে না, জাম্পা কনসিস্টেন্সি 2টা 3টা 4টা উইকেট দিচ্ছে, ডট বল করছে, ওটা ঠিক আছে, কিন্তু উইকেটগুলি পাচ্ছে কিন্তু ডেফিনেটলি ওটা কিন্তু একটু লাকি উইকেট, রং চয়েস, মানে শর্ট অফ দ্য সিলেকশনস। আমার কাছে ব্যাটসম্যানদের মধ্যে আজকে আপনি লিটন এতক্ষণ সেট হওয়ার পরে ওই শটটা কিন্তু লিটনের যায় না, শান্তর কিন্তু ওই শটটা যায় না। আমি লেগ স্পিনারকে আমি শট খেলছি কিন্তু বল কিন্তু লো হচ্ছে, আপনি দেখবেন তৌহিদ হৃদয় কিন্তু আপনি দেখবেন যেটি স্কুপ করছে ওটা কিন্তু স্লোয়ার ডেলিভারি স্কুপ করতে গেছে, বাট আলটিমেটলি নর্মাল হলে কিন্তু এটা উপর দিয়ে চারও যায়। তো বল আপনার লেগ স্পিনাররা বল করছে, আমরা উইকেট দিয়ে এসেছি, বাট জাম্পার রিশাদের থেকে জাম্পার স্পটটা কনসিস্টেন্সি এবং খুব ভালো ছিল। ডেফিনেটলি জাম্পা, বিশেষ করে বিশ্বকাপে জাম্পার রেকর্ড কিন্তু দারুণ, মানে এটা তার একদম রেগুলারলি অস্ট্রেলিয়া তার সার্ভিস পায় এবং যে কারণে তিনি 11-এ অবভিয়াস হয়ে আছেন। আমরা আবার বাংলাদেশ প্রসঙ্গে আসবো, কারণ একদিন পরেই ভারতের সঙ্গে খেলতে হবে আগামীকালই। তার আগে আমরা একটু আজকে রাতের ম্যাচের আলাপ করতে চাই। আজকে রাতে বিশাল ম্যাচ সত্যি কথা বলতে গেলে, এবং ম্যাচ যেহেতু সেন্ট লুসিয়ায়, যেটা সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট, সেখানে লড়াইটা হচ্ছে ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার, মানে এটা একেবারেই অ্যাবসলিউটলি 50-50 ম্যাচ হওয়ার কথা, এবং 50-50 ম্যাচই হবে। এই কারণে হবে বিকজ সাউথ আফ্রিকা যে রান খরাটায় যেটা ভুগছিল, তারা কিন্তু আবার ডিকক ইজ ইন ফর্ম নাও, তারপরে হলো মিলার আছে, ক্লাসেন আছে, দেন ক্যাপ্টেন হিমসেলফ আছে মার্করাম, আর বলাররা তো দেয়ার মানে নট যে তো ইভেন হেনরিক্স এখনো পর্যন্ত রান সেভাবে করেনি, কম করেছে। সবকিছু মিলে কিন্তু একটা ভালো ম্যাচ হবার সুযোগ আছে। ইংল্যান্ডকে কিন্তু আমরা খুঁজেই পাচ্ছিলাম না, সেই ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু খুবই ভালো ব্যবধানে হারিয়েছে। 182 রান 2 উইকেটে চেস করা, এবং দেখবেন সল্ট কিন্তু প্রথম 1-2 ওভারে ওয়েট করেছে, দেন ও যখন এক্সিকিউট করেছে বাটলার ওয়েট করেছে,
তারপরে বাটলার যখন আউট হয়েছে সল্ট কিন্তু এক সাইডে ধরে খেলেছে। দেন বেয়ারস্টো দেখেন তাদের এবং তাদের ড্রেসিং রুমটা যদি আপনি খেয়াল করে দেখবেন, ডাগ আউটে যারা বসেছিল দে আর ফুল কনসেন্ট্রেশন দিয়েছে তাদের ম্যাচ ভিউ ফোকাসটা, এবং তাদের চোখে মুখে কিন্তু ওই চিন্তাটাই ছিল যে না আমরা কোন জায়গাটায় কখন কোন সময়টা ম্যাচ করতে যাব, তারাও কিন্তু দে আর অল ডিসাইডেড, মানে কিন টু উইন এই জিনিসটা কিন্তু তাদের লক্ষ্য করা হয়েছিল। আজকের ম্যাচেও কিন্তু আপনি দেখবেন যে দুটো টিমেরই কিন্তু ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ এবং সেমিফাইনালে ওঠার জন্য, এবং এইটা কিন্তু আজকে আমার মনে হয় যে সুপার 8-এর ওয়ান অফ দ্য ভ্যালুয়েবল ম্যাচ হবে। ইনফ্যাক্ট যে জিতবে তার জন্য সেমিফাইনালটা অলমোস্ট নিশ্চিত হয়ে যাবে, কারণ দুইটা উইন হয়ে যাবে। এবং বরঞ্চ চাপে তো ওয়েস্ট ইন্ডিজ চাপে আছে, যেহেতু তারা স্বাগতিক হওয়ার পরে প্রথম ম্যাচটা হেরে গেছে। ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার এখানে কি মূল লড়াইটা ব্যাটারদের, নাকি যেহেতু ব্যাটিং উইকেটেও তো বোলারদের আবার একটা পরীক্ষা থাকে, কারণ এখানে পেসার এবং স্পিনারের মিশেলটাও একদম মন্দ নেই। দেখেন দুটো টিমের মধ্যে কিন্তু ভালো বলারও আছে, আপনি আদিল আছে, মঈন আছে, লেগ স্পিন অফ স্পিন, তাবরেজ আছে এদিকে আপনি ফাস্ট বলার আপনি দেখেন নর্থ যে নরকিয়ে, দেন আমাদের ওখানে ওদিকে উড আছে, কারোয়েন আছে, জোফরা আর্চার আছে। সো এখানে কিন্তু সত্যি কথা, আবার ব্যাটসম্যানদের দিক থেকে তাকালে তো আপনি একটু আগে আমরা ব্যাটসম্যানদের নামগুলো বললাম। সো আমার কাছে মনে হচ্ছে যে এখানে ডেফিনেটলি এমনও হতে পারে যে এটা বিগ স্কোর হতে পারে অথবা লো স্কোর হতে পারে, 150-60, এটা ডিফেন্ড ম্যাচ হবে এবং টাইট ম্যাচ, এবং এটা ডিফেন্ড করতে গেলে কিন্তু বলারদের আবার কিন্তু এখানে ভালো রোল প্লে করতে হবে। সো এখানে এটা আসলে ম্যাচটা না দেখা পর্যন্ত কোনো কিছু গেস করা যায় না, বাট আমরা উপভোগ করতে যাই ক্রিকেটটা। যে গ্রুপের কথা আমরা বলছি, এই গ্রুপ থেকে তো এই দু দলই ফাইনালি সেমিফাইনালে বেশি ফেভারিট। আজকে তো একজনের নিশ্চিত হয়েই যাবে, বাট আমরা যে এর সঙ্গে চ্যালেঞ্জ জানানোর মতো ওয়েস্ট ইন্ডিজ আমরা যদি বলি, কিন্তু আপনার কি মনে হয়েছে খেলা দেখে যে সাউথ আফ্রিকার ইংল্যান্ডই কি ওই গ্রুপ থেকে ফেভারিট? ওয়েস্ট ইন্ডিজের ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে না আসলে কিছু বলা যায় না, প্রেডিক্ট করা মুশকিল। মানে ওরা যদি ছন্দে থাকে তাহলে এনিথিং ক্যান পসিবল। আর লাস্ট ম্যাচটা যেটা খেলেছে তারা কিন্তু প্রথম 10-15 ওভারে কিন্তু আপনি বুঝতে পারেন না যে ওয়েস্ট ইন্ডিজ কোথায় যাবে, তারা কিন্তু লাস্ট 5 ওভারে কিন্তু ম্যাচটাকে রানটা কম হয়েছে। তো এক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে ওয়েস্ট ইন্ডিজের বলাররাও কিন্তু যে খুব বেশি ফাস্ট বলার, আমি বিশেষ করে আমি অ্যাকিলের কথা বলছি যে কনসিস্টেন্সি করছে, বাট ফাস্ট বলাররা যতটুকু উইকেট বের করার বা রান চেক বা ডট দেওয়ার, সেটা কিন্তু একমাত্র আমি বলবো যে নেগেটিভ সাইড আছে ওয়েস্ট ইন্ডিজের। এটা নিয়ে যদি তারা ওভারকাম করতে পারে তাহলে হতে পারে, বাট ওয়েস্ট ইন্ডিজ যদি জিতে তাহলে ব্যাটিং লাইন দিয়ে জিতবে। সেটাই, মানে তারা বোলিংয়ে একটু পিছিয়ে, যে দুর্বলতাটা কিন্তু আবার অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড যারা বড় বড় এদের কিন্তু এটা নেই। তাদের ব্যাটারদের ব্যাক করার মতো খুব ভালো রিসোর্স আছে বোলিংয়ে। নট অনলি দ্যাট, আফগানিস্তানেরও কিন্তু নাই। আচ্ছা, এবং আফগানিস্তানের কিন্তু আপনি দেখবেন যে ব্যাটাররা কিন্তু আপনি দেখবেন যে ভালো ব্যাটিং করেছে, ইন্ডিয়ার সাথেই হয়তো শুধুমাত্র এখানে খারাপ করেছে, কিন্তু ইন্ডিয়ার দেখেন প্রথম 3টা উইকেট কিন্তু পরে কিন্তু চাপে পড়ে গিয়েছিল, বাট তাদের কিন্তু আবার ওই কামব্যাক করতে পারেনি। নামের ভিতরে যতটুকু পারফর্ম করার কথা নূর এবং নবী, রশিদ খান, এরা কিন্তু একমাত্র রশিদ খান ছাড়া অন্যরা কিন্তু সেইভাবে পারফর্ম করতে পারছে না। আবার দেখবেন যে ফাস্ট বোলার একমাত্র এক সাইড দিকে বলিং করছে, আবার আইদার একসময় জাদরান ভালো বোলিং করছে, গুরবাজ ফেল করছে, এদেরও কিন্তু এরকম ব্যাট প্যাচ যাচ্ছে। কিন্তু আপনি যদি ব্যালেন্সিং দিক থেকে দেখেন ওদের সব কিছুই আছে। সেটাই, মানে একটা টিমের সব কিছুই আছে, যদি দিন চলে আসে তখন আবার আফগানিস্তান যে কাউকে সারপ্রাইজ করতে পারে, এটা তো আমরা দেখছি। বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে আগামীকাল, এবং আজকে সকালে খেললো, আগামীকাল হচ্ছে রাতের ম্যাচ, মানে যেখানে খেলা হবে সেখানকার দিনের ম্যাচ। তো এই রাতের ম্যাচ দিনের ম্যাচের ডিফারেন্সটা আপনি কিভাবে করবেন? রাতে ডেফিনেটলি একটু ডিউ ফ্যাক্টর থাকে, বাতাসটা একটু বেশি হয়, দিনে গরমটা কম থাকে। দিনে গরমটা বেশি হওয়াতে একটা জিনিস একটু অন্যরকম হবে। আর একটা জিনিস আপনি খেয়াল দেখবেন, ইন্ডিয়ার সব ম্যাচগুলি কিন্তু আপনার দিনেই হচ্ছে। ইন্ডিয়া এতদিন করে যে ম্যাচগুলি খেলেছে সবগুলি কিন্তু দিনেই হয়েছে। সো এখানে ইন্ডিয়ার জন্য একটা কনসিস্টেন্সির মধ্যে আছে, ইন্ডিয়ার জন্য একটা বাড়তি প্রেরণা। আর বাংলাদেশ সবসময় ইন্ডিয়ার সাথে ভালো ফাইট ব্যাক দেয়, এবং যেহেতু এখানে বাংলাদেশের আর অন্য কোনো অপশনস আর নাই, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ফুল আউটলেট ক্রিকেট খেলা উচিত। এখানে খুব বেশি হলে আমরা কী করবো, বেশি হলে তো ম্যাচ হারতেই হবে। তো আমরা যদি ক্রিকেট খেলি, ইন্ডিয়াকে তো আমরা হারিয়েছি, আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি, ইন্ডিয়াকে হারিয়েছি, মানে
আমার কোশ্চেন হলো যে তোমরা খেলো ওইভাবেই খেলো যাতে করে সবাই একটু যাতে করে মনে রাখে এবং মেসেজটা যাতে করে দেওয়া যায় যে আপনি আউটলেট ক্রিকেটের কথা বলছেন, টি-20 কি এটাই সবচেয়ে বড় দুর্বল জায়গা? কেন বলছি, বাংলাদেশ কিন্তু কোনো ম্যাচের ওই অ্যাপ্রোচে যখন পিছিয়ে পড়ে তখন যেদিন অপরচুনিটি তৈরি হয়, আমরা যেহেতু ওইভাবে খেলি না, আপনি খেলতে যে 90 রানে অল আউট হয়ে যেতে পারেন, কিন্তু আরেকদিন আপনি বড় স্কোরে চলে যাবেন, আমাদের সেই অ্যাপ্রোচটাই দাঁড়ায় না। এটার কি কারণ? কারণ হলো যে কারণ আমাদের এটা তো গড়ে উঠতে হয় একদম গ্রাসরুট লেভেল থেকে। গ্রাসরুট লেভেলে তো আমাদের ওই জিনিসটা নাই বা ওই জিনিসটা আমরা করতে পারি না। আরেকটা হলো যে আমাদের ঘরোয়া ক্রিকেটে টি-20 হচ্ছে, আমাদের বিপিএল এখন ভালো হচ্ছে, উইকেটের চরিত্রও আমাদের অনেক ডেভেলপ হচ্ছে, কিন্তু সময়টা কিন্তু চলে যাচ্ছে। আমরা যতটুকু না আগাচ্ছি আমাদের অপোনেন্ট কিন্তু তার থেকে আরো বেশি আগাচ্ছে। মানে আমরা এক পা গেলে তারা দু পা এগিয়ে যাচ্ছে, ওরা 2-3 পা যাচ্ছে, বাট আলটিমেটলি ডিফারেন্সটা কিন্তু ওই প্রতি বছরই আমাদের ওই যখনই আমরা কোনো টুর্নামেন্টে যাই ওই গ্যাপটা কিন্তু থেকেই যাচ্ছে। ইমপ্রুভ আমাদের হচ্ছে, কিন্তু আমাদের থেকে আরো বেশি ইমপ্রুভমেন্ট অন্যরা করছে। সো ওইটার সাথে তাল মেলাতে গেলে আমাদেরকে আরো কিছু পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপ ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেবে, প্রতিবারই সেই আশাই তো থাকে নরমালি, কারণ সবসময় এখন ওয়ার্ল্ড কাপ তো খুব ফ্রিকুয়েন্টলি আসে। না, আরেকটা জিনিস হলো যে ওরা কি নেওয়া যে হয় না তা না, নিচ্ছে কিন্তু, বাট আপনি এটাকে কতটুকু অ্যাকসেপ্ট করতেছেন সেটা কিন্তু সবথেকে বড় কথা। আমি আপনাকে দিচ্ছি, অনেক দিচ্ছি প্লেটে, বাট আপনি কতটুকু খাবেন, আপনি ওই খাবার রুচিটা কি গলা পর্যন্ত খাবেন না আপনি নর্মালি এতে খাবেন, সেটা হলো নির্ভরটা আপনার। আরেকটা কথা তো ফ্ল্যাটলি বলাই যায়, সেটা হচ্ছে যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে যখন এক্সপেরিয়েন্স হয়ে যায় তাকে তো আর নতুন করে শেখানোর কিছু, তাকে তো ওই জিনিসটা অ্যাডাপ্ট করতে হবে বা ওইটা নিজের ভিতরে সেই সংখ্যাটা কিন্তু আমাদের এখানে আবার কম, 5 থেকে 6 জন ছাড়া কিন্তু নাই। বাট এরা যখন আবার চলে যাবে, শ্রীলঙ্কার যেরকম একটা বড় ভ্যাকুয়াম তৈরি হয়েছিল ওটা কাভার দেওয়ার মতন কিন্তু তাদের অনেক সময় লেগেছে। সো ওই সময়টা যদি আবার আসে তখন কিন্তু আমাদের যে হৃদয় বলেন বা তানজিম সাকিব বলেন বা তামিম বলেন, জাকির আলী বলেন, এদেরকে কিন্তু আসলে রোল প্লেটা করতে হবে। বাট এদেরকেও কিন্তু আলটিমেটলি ওই সামনে থেকে নেতৃত্ব দিতে একটা বড় সংখ্যা থেকেই যাচ্ছে, একটু থাকবেই এবং এটা প্রস্তুতি নিয়ে থাকতে হবে। সেটাই একটা বিষয় নিয়ে আলাপ না করলে আজকের অনুষ্ঠানে হয় না, সেটা হচ্ছে আজকে প্রথম হ্যাটট্রিক হয়েছে এই ওয়ার্ল্ড কাপের প্যাট কামিন্স, এবং এর আগে ব্রেটলি বাংলাদেশের এগেইনস্টে করেছিলেন এই টি-20 ওয়ার্ল্ড কাপে। কামিন্সের হ্যাটট্রিকটা হৃদয়কে আউট করে হ্যাটট্রিক। নর্মালি কি হয় যে 3 নম্বর যে আউটটা হয় সেটা যদি বোলার পাওয়া যায় তাহলে মানে বোলারকে যদি আউট করতে হয় তাহলে যে হ্যাটট্রিক করেন তার জন্য ইজিয়ার হয়, কিন্তু এখানে হৃদয়কে দিয়ে হ্যাটট্রিক হয়ে যাওয়াটা একটু আনফরচুনেট। না, আসলে আমি আসলে ওইভাবে দেখি না। হ্যাটট্রিক ইজ হ্যাটট্রিক। এটা হ্যাটট্রিক ক্লাবে ঢোকার পিছনে অনেক কিছু আছে। আপনি চামিন্দা ভাসও কিন্তু আমাদের সাথে 4 বলে 4 উইকেট, এক্স্যাক্টলি, এবং এটা কিন্তু ওয়ার্ল্ড কাপে এবং শুরুর ওভারে, এবং শুরুর ওভারেই। তো এটা তো হলো যে আপনার শেষের দিকে হয়েছে। আর হ্যাটট্রিকটা হয়েছে বিকজ আমরা ক্যালকুলেশনটা ওইভাবে করি না। আমরা যদি ওই বলটা ওইভাবে না খেলে পরের বলটা করতে পারলে নিজেদের এগেনস্টে এরকম একটা হ্যাটট্রিক হতো না। তো সেই ক্যালকুলেশনটা আসলে আমাদের হয় না। বাট সব জিনিস হয়তো মাথায় থাকে না। ওইটা হয়তো এমনও হতে পারতো যে ওটা যদি 4 হয়ে যেত তাহলে তো হ্যাটট্রিকটা নাও হতে পারতো, আমরা ওইভাবেও চিন্তা করতে পারি। বাট যেহেতু হয়েছে বিকজ তার বৃহস্পতিটা অনেক তুঙ্গে, আইসিসি প্লেয়ার অফ দি ইয়ার হয়েছে, সকালবেলা একটা বিউটিফুল ট্রফি সে পেয়েছে, এবং তার বিকালবেলা আবার আপনি হ্যাটট্রিক আপনি হলো, সাথে ম্যান অফ দ্য ম্যাচও মনে হয় হয়ে যাওয়ার কথা। তো সেক্ষেত্রে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে খুব ভালো একটা সময় যাচ্ছে, এবং সে সবথেকে বড় কথা সে ক্রিকেটটা এনজয় করছে। আইপিএলে সেজন্যই তো তাকে নিয়ে টানাটানি হয়েছিল এবার অনেক, এবং হাইয়েস্ট পেমেন্টও মানে তার এবং স্টার্কের এই দুইটা নিয়ে এবার সবচেয়ে বেশি হয়েছিল। এবং খেয়াল করে দেখেন আইপিএলে বোলারদের নিয়ে টানাটানি, চিন্তা করে দেখেন যে আসলে ফিলোসফিটা কোথায় চলে গেছে। নিয়ামুর রশিদ রাহুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আবার হয়তো সামনে দেখা হবে ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল কভার ড্রাইভের আজকের আয়োজন। আগামীকাল আবারও দেখা হবে নতুন আরেকজন অতিথিকে নিয়ে, এবং আগামীকাল বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে। আপনারা অবশ্যই বাংলাদেশ আজকে হারলেও বাংলাদেশ দলের সঙ্গেই থাকবেন। সবার জন্য শুভকামনা।